হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সোমদীপন অধিকারী। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এডুকেটর। তো আগের দিনকে আমরা আলোর প্রতিফলনটা পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, আলোর প্রতিসরণ সম্পর্কে আজকে আমাদেরকে পড়তে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, আলোর প্রতিসরণ বলতে সবার প্রথমেই আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি যদি তোমায় বলি যে একটা স্বচ্ছ মাধ্যম আছে, সেই স্বচ্ছ মাধ্যমে, যে কোনো স্বচ্ছ মাধ্যম, ধরে নাও একটা বায়ু একটা স্বচ্ছ মাধ্যম, জল একটা স্বচ্ছ মাধ্যম, কাঁচ একটা মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, বা এরকম যত আর কি ট্রান্সপারেন্ট মিডিয়াম আছে, সেই সমস্ত ট্রান্সপারেন্ট মিডিয়ামে আলো কিন্তু একদম সরল রেখায় চলে। ঠিক আছে, মানে আলো কোনো রকমের দিক পরিবর্তন করে না, একদম স্ট্রেট লাইনে ও চলতে থাকে কোনো রকমের চেঞ্জ না করে। কিন্তু যখনই দেখবে যে একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ একটা মাধ্যম ধরো ছিল, আলোটা আলো মাধ্যম ছিল, আলো মাধ্যম বলছি, বায়ু মাধ্যমে ছিল, সেই বায়ু মাধ্যম থেকে হয়তো আলোটা জল মাধ্যমে প্রবেশ করলো, বা বায়ু থেকে হয়তো ধরো কাঁচে প্রবেশ করলো, বা উল্টোটাও হতে পারে, কাঁচ থেকে বায়ুতে গেল, বা জল থেকে বায়ুতে গেল, বা অন্যান্য কোনো মিডিয়ামে গেল। মোট কথা, যখনই মাধ্যম পরিবর্তন করবে তখনই কিন্তু আমরা বলতে পারি যে এই যে আলোক রশ্মিটা, সেটা কিন্তু আর স্ট্রেট লাইনে চলবে না। যখনই সে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে তখনই সেই আলোটা কিন্তু সেই মাধ্যমের ঘনত্বের ওপর নির্ভর করে কী করবে, তার দিক পরিবর্তন করবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে যখনই দুটো মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখনই একটা আলোক রশ্মি একটা অন্য মাধ্যম থেকে আর একটা অন্য মাধ্যমে প্রবেশ করছে, তখন আমরা বলতে পারি যে আলোক রশ্মিটা তার গতিবেগ পরিবর্তন করছে এবং তার যে গতিপথ সেটাও পরিবর্তন করছে। ঠিক আছে, সেই কারণেই আলোটা একটু বেঁকে যাবে আর কি, সরল রেখায় যাবে না, একটু বেঁকে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে কোন দিকে বেঁকবে। ধরা যাক আমি যদি বলি যে একটা আলোক রশ্মি একটা বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করলো। দেখো, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যখন প্রবেশ করেছে, তার মানে বলা যায় যে আলোটা প্রথমে একটা কম ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে ছিল, অর্থাৎ বায়ু মাধ্যমের ঘনত্ব এখানে কম। তো সেই কারণে আমি বলতে পারি আলোটা আগে একটা কম ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে ছিল। তারপর আলোটা কী করলো, সেই কম ঘনত্ব বিশিষ্ট মাধ্যম থেকে কোথায় গেল, বেশি ঘনত্ব বিশিষ্ট মাধ্যম অর্থাৎ জলের মধ্যে প্রবেশ করলো। তাহলে আলোটা একটা লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যম মানে হচ্ছে যেখানে ঘনত্ব কম, আর ঘন মাধ্যম মানে হচ্ছে যেখানে ঘনত্বটা বেশি, বা রেয়ারার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়াম মানে যেখানে ঘনত্ব কম, ডেন্সার মিডিয়াম মানে যেখানে ঘনত্বটা বেশি। ঠিক আছে, তাহলে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে, সেই আলোটা, মনে রাখবে আমরা যদি আলোটা ওই দুটো মাধ্যমের যে বিভেদ তল আছে, বিভেদ তল মানে হচ্ছে যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করছে বেসিক্যালি। তো সেই বিভেদ তলের যে বিন্দুতে আলোটা আপতিত হয়েছিল, সেই বিন্দুতে আমি যদি একটা অভিলম্ব টেনে দিই, একদম একটা নর্মাল বা একটা পারপেন্ডিকুলার টেনে দিই, তাহলে দেখা যাবে যে প্রতিসরণের পরে আলোটা কী হবে, সেই অভিলম্বের দিকে একটু ঘেঁষে যাবে। যদি আমরা ছবিতে বলি, এই প্রথম ছবিটা ভালো করে দেখো, কি ছিল, লঘু মাধ্যম থেকে যখন ঘনমাধ্যমে গেছে আলোক রশ্মিটা, আমি যদি এখানে অ্যারো দিয়ে দেখাই, এই যে এই যে এ ও আলোক রশ্মি, দেখো একটুখানি এরকম বেঁকে গেছে, এইরকম বেঁকে গেছে একটু। এই যে অভিলম্বটা, যে এন প্রাইম যে অভিলম্ব, তার দিকে একটু বেঁকে গেছে। দেখো, যদি না যেত তাহলে এরকম স্ট্রেট বেরিয়ে যেত, এইরকম যেরকম আমি দেখাচ্ছি, এরকম স্ট্রেট বেরিয়ে যেত, কিন্তু এরকম বেরোয়নি। কি হয়েছে, একটুখানি অভিলম্বটার দিকে বেঁকে গেছে। তাহলে মনে রাখবে, যখনই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তখন সেটা ওই আপতন বিন্দুতে আর কি, যে অভিলম্বটা আমরা অঙ্কন করেছি সেই অভিলম্বের দিকে বেঁকে যায়। আর উল্টো ঘটনা ঘটে যদি আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম মানে বলতে পারো, ধরো আলোটা জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে, বা কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে। তাহলে কাঁচ মাধ্যমের ঘনত্ব বেশি, অর্থাৎ আলোটা প্রথমে ছিল একটা বেশি ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে, অর্থাৎ কাঁচ মাধ্যমে, সেখান থেকে আলোটা কোথায় যাচ্ছে, বায়ু মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ একটা কম ঘনত্ব বিশিষ্ট মাধ্যমে প্রবেশ করছে। অর্থাৎ আলোটা একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, বা একটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে পুরো উল্টো ঘটনা হয়। সেক্ষেত্রে কী হবে, এই হচ্ছে আপতন বিন্দু ও, এই ও এর ওপর এক্স ওয়াই তলের ওপর যে আমরা অভিলম্বটা টেনেছি, অর্থাৎ এন প্রাইম যে অভিলম্বটা টেনেছি, সেই অভিলম্ব থেকে দেখো দূরে সরে গেছে। যদি স্ট্রেট লাইনে আসতো তাহলে এটা এরকম হয়ে এই দিক দিয়ে বেরিয়ে যেত। কিন্তু কি হলো, যখনই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখনই আলোক রশ্মিটা অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, মানে যে পথে ও সোজা আসতো সেই সোজা না এসে ওখান থেকে একটুখানি দূরে সরে যাবে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে এটাই হলো যে
যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরবে, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে ব্যাপারটা বলে দিলাম, এইখানে ওইগুলোই সব লেখা আছে, তোমরা জাস্ট যখন পিডিএফটা তো পেয়ে গেছো অলরেডি, তো সেখানে তোমরা জাস্ট একবার রিডিং করে নেবে তাহলেই হবে, মেন ব্যাপারটা বুঝলেই হলো। তাহলে আলোর প্রতিসরণের ব্যাপারটা হলো। নেক্সট যেটা আমি এখান থেকে বলবো সেটা হচ্ছে আমাদের কৌণিক চ্যুতি। তাহলে আমরা একটু আগেই দেখতে পেলাম যে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রবেশ করেছিল, এই দেখো এখানে এই যে পি ও আলোক রশ্মি আপতিত হলো ও বিন্দুতে, এন এন প্রাইম হচ্ছে অভিলম্ব, সেখান থেকে দেখো একটু স্ট্রেট লাইনে না গিয়ে বেঁকে গেছে। এই যে ডট ডট করে যে লাইনটা দিয়েছে ও আর, এটা হচ্ছে স্ট্রেট লাইন, অর্থাৎ যদি কোনো রকমভাবে মাধ্যমের পরিবর্তন না হতো তাহলে আলো স্ট্রেট লাইনে যেত, অর্থাৎ পি ও আর এই পথে সোজা বেরিয়ে যেত। কিন্তু যেহেতু মাধ্যমের পরিবর্তন হয়েছে, সেই মাধ্যমের ঘনত্বের যেহেতু পরিবর্তন হয়েছে, তখন কি হয়েছে, আলোক রশ্মিটা একটুখানি দেখো বেঁকে গেছে। এই যে বেঁকে গেল, তার মানে এখানে কিছুটা অ্যাঙ্গেলেও বেঁকে গেছে, কিছুটা অ্যাঙ্গেলেও আর কি অভিলম্বের দিকে সরে গেছে। তো যে অ্যাঙ্গেলে বা যে কোণে ওই অভিলম্বের দিকে সরে যায় সেটাকে আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে কৌণিক চ্যুতি। এই হচ্ছে কৌণিক চ্যুতি। প্রতিসরণের সময় আলোক রশ্মির কৌণিক চ্যুতি কাকে বলছে, একটা মাধ্যম থেকে, আমি যদি এখানে তোমায় একটু হাইলাইট করে দিই অলরেডি, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোক রশ্মি বিভেদ তলের পূর্বের অভিমুখ থেকে কিছু ডিগ্রি কোণে সরে যায়। প্রতিসরণের ফলে প্রতিষ্ঠিত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায় সেটাকেই বলা হয় আলোক রশ্মিটার কৌণিক চ্যুতি। তাহলে কৌণিক চ্যুতিটা কাকে বলে বোঝা গেল, কৌণিক চ্যুতি হচ্ছে এটাই, মানে যতটা অ্যাঙ্গেলে সরে যায়। আমি যদি এখানে জুম করে দেখাই তোমাদের, এই যে আই এখান থেকে আসছিল, এই যে ডেল্টা বলে লেখা আছে, এই যে ডেল্টা সাইন, এখানে আমি ডি লিখেছি বাট ইটস অ্যাকচুয়ালি ডেল্টা, ঠিক আছে, এই ডেল্টা, এইটাই হচ্ছে কৌণিক চ্যুতি। কিন্তু এখানে একটুখানি সূত্রটা মনে রাখতে হবে, যেহেতু আমি বললাম যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসছিল তখন আলোক রশ্মিটা অবিলম্বের দিকে সরে গেছে, তার মানে আমরা বলতে পারি এখানে আই এর ভ্যালুটা আর এর থেকে বেশি, অর্থাৎ এখানে আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বেশি হচ্ছে, যেটা পরিষ্কার ছবি থেকে বোঝা যাচ্ছে, তাই তো। যে দেখো এইটার সঙ্গে এই যে আইটা আছে, এই আইটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান হতো, এই টোটাল অ্যাঙ্গেলটা সমান হতো, তাই না, এই টোটালটা সমান হতো। এখন এই টোটালটার মানে কি আছে, এখানে আর আছে আর এই ছোটো আছে ডেল্টা, তার মানে বলা যেতে পারে যে আই ইকুয়ালস টু আর প্লাস ডেল্টা, সেটাই আমি এখানে লিখেছি যে আই ইকুয়ালস টু আর প্লাস ডেল্টা, এখানে ডি লিখেছি বাট ওটা ডেল্টা, ঠিক আছে, ডেল্টাটা দেওয়া যাচ্ছিল না তাই জন্য আমি ডি বলে লিখে দিয়েছি। যাই হোক, তো আই ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, আর প্লাস ডেল্টা হয়ে গেল, আর এখানে ডেল্টাটাই হচ্ছে আমাদের কি কৌণিক চ্যুতি। বুঝতে পারলে, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাবে তখন মনে রাখতে হবে যে আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বেশি হয়, এবং সূত্রটা কী হয়ে যায়, আই ইকুয়ালস টু আর প্লাস ডি, অর্থাৎ প্রতিসরণ কোণ প্লাস কৌণিক চ্যুতি দুটোকে যোগ করলে তুমি পাচ্ছ কি, আপতন কোণ। এবারে নেক্সট কেসটা হচ্ছে যদি আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি হবে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, আমি যদি এখানে একটা ছোট্ট করে একটা ইমেজ তোমাদের এঁকে দিই, অলরেডি আঁকা আছে আমি তাও করে দিচ্ছি। এখন নর্মালি এরকম স্ট্রেট লাইনে যেত, বাট এরকম যাচ্ছে না, ও এইরকমভাবে বেঁকে যাচ্ছে, তাই তো। তার মানে এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর, এই অ্যাঙ্গেলটা ডেল্টা। তার এখানে বোঝা যাচ্ছে যে এই আই এর সাথে কোনটা সমান হচ্ছে, এখানে আই এর সাথে সমান হচ্ছে আমাদের হচ্ছে এই যে পুরো পোর্শনটা, অর্থাৎ আমি যদি এখানে তোমাদের বলি যে এই জায়গা থেকে কি বোঝা যাচ্ছে, এই জায়গা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের যে আর এর যে ভ্যালুটা, সেই আর এর ভ্যালুটা কিন্তু এখানে আই এর থেকে কত হচ্ছে, বড় হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটু গন্ডগোল করেছি, সেই জন্য হয়েছে যে এইটা হবে পুরোটা, হ্যাঁ ওটা আমি ভুল করে ওই ইয়ের তার দিয়ে দিয়েছি। যাই হোক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু আই এর থেকে বড় হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আই ইজ লেস দ্যান আর, অর্থাৎ আই এর ভ্যালুটা আর এর ভ্যালুর থেকে ছোট হচ্ছে। তাহলে আমাদের আই ইকুয়ালসটা আমরা কী বলতে পারি, আই ইকুয়ালসটা আমরা এটা বলতে পারি, আই এর সাথে কোন পোর্শনটা সমান বলো তো, আমি জাস্ট একটু যদি কালার করে দেখাই, আই এর সাথে মানে এই পোর্শনটার সঙ্গে এইটুখানি পোর্শনের ভ্যালুটা সমান হবে, এই পুরোটা নয়। এই পুরোটা তাহলে কী করে বেরোবে, পুরোটা বার করতে গেলে আমাদের এই টোটালটা কী হয়, আর এটা ডেল্টা, তাহলে আর মাইনাস ডেল্টা করলেই আমরা এইটুখানি পোর্শন পেয়ে যাচ্ছি, আর এইটুখানি পোর্শনের সঙ্গেই এইটা সমান, তাই না। তার মানে কি হচ্ছে এখানে আই লেস দ্যান আর, এবং এর ফর্মুলা কী হয়ে যাচ্ছে, আই ইকুয়ালস টু আর মাইনাস ডেল্টা।
মানে আর যেটা টোটালটা ছিল প্রতিসরণ কোণটা, সেই প্রতিসরণ কোণের থেকে ডেল্টাটা যদি আমি মাইনাস করি, তাদের কৌণিক চ্যুতিকে যদি মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমরা ওখান থেকে আপতন কোণটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ডি কী হয়ে যাচ্ছে, ডি হয়ে যাচ্ছে আমাদের কৌণিক চ্যুতি, বা যেটাকে আমরা বিচ্যুতি কোণও বলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বিচ্যুতি কোণ এটাই যে মানে যখন একটা ডিফারেন্ট মাধ্যম থেকে অন্য ডিফারেন্ট মাধ্যমে যখন আলোকরশ্মি প্রবেশ করে বা আপতিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়, তখন কি হয়, তার যেহেতু ঘনত্বটা ডিফারেন্ট মাধ্যমটা, এবং ডিফারেন্ট ঘনত্ব হলে আলোকরশ্মির যে গতিবেগ সেটা পরিবর্তিত হয়, এবং সেই গতিবেগ পরিবর্তনের ফলে তার যে গতিমুখ বা গতিপথ সেটাও কিন্তু কিছুটা পরিমাণে পরিবর্তিত হয়। অর্থাৎ কিছুটা অ্যাঙ্গেলে সে হয় যে অঙ্কিত লম্বটা আছে আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে, সেই লম্বের দিকে সরে আসে, না হলে লম্ব থেকে দূরে সরে যায়। এটা ডিপেন্ড করে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে হচ্ছে অবিলম্বের দিকে সরবে, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে এ থেকে দূরে সরবে। এই হচ্ছে ব্যাপার যেগুলো আমরা জানি। তো এইভাবে জিনিসটা চলে আসছে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলে আপতন কোণের ভ্যালুটা প্রতিসরণ কোণের থেকে ছোট হয়, এবং সেই কারণে ফর্মুলাটা হয়ে যায় আই ইকুয়ালস টু আর মাইনাস ডেল্টা। অর্থাৎ আপতন কোণ কী করে বার করবো, আমাদের প্রতিসরণ কোণের থেকে কৌণিক বিচ্যুতিটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমরা আপতন কোণটা বার করতে পারবো। ঠিক আছে, যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, এক্ষেত্রেই ফর্মুলাটা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ছবি আছে, একবার ছবিটা জাস্ট দেখে নেবে তাহলেই হবে। আচ্ছা, এইবার এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের প্রতিসরণের সূত্রাবলী। প্রতিসরণের বেসিক্যালি দুটো সূত্র হয়, যেমন প্রতিফলনের দুটো সূত্র ছিল সেরকমই প্রতিসরণেরও দুটো সূত্র আছে। তো সেই দুটো সূত্র কী কী? দুটো সূত্রের মধ্যে প্রথম যে সূত্র সেটা হচ্ছে, আগে আমি বলে নিই তারপর এঁকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এটা হচ্ছে আমাদের কি সূত্র? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে এখানে কি বলা হলো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা এক সমতলে থাকে। মানেটা কি? তার মানে এখানে দেখো একটা ছবি আঁকা আছে, যেখানে আমি পরিষ্কার করে সব বলে দিয়েছি যে এ ও আপতিত রশ্মি, অর্থাৎ এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, এক্স ওয়াইটা হচ্ছে বিভেদ তল, এই হচ্ছে এক্স ওয়াই, এটা বিভেদ তল, আর এখানে এন ও এন প্রাইম, অর্থাৎ এই যে লাইনটা টানা আছে সেটা হচ্ছে এই বিভেদ তলের ওপরে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এন ও এন প্রাইম। আর আই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপতন কোণ, আর এই আর যেটা আছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এই ব্যাপারটা পুরো হলে এখানে আরেকটা জিনিস লিখে দেওয়া উচিত, সেটা হচ্ছে এখানে মাধ্যম দুটো, ধরা যাক এটা হচ্ছে এয়ার মাধ্যম, ধরা যাক এটা হচ্ছে গ্লাস মাধ্যম। তাহলে আমরা এটা বলতে পারি যে এয়ার মাধ্যমের যে এটা আমাদের লৌহ মাধ্যম, আর গ্লাস সেটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তাই তো? এই তো আমাদের দুটো বিষয়। তো এখানে আমাদের প্রথম সূত্র অনুসারে কী বলছিল? প্রথম সূত্র এটাই বলছে যে আপতিত রশ্মি অর্থাৎ এ ও, প্রতিসৃত রশ্মি অর্থাৎ ও বি, আর আমাদের এই বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব অর্থাৎ এন ও এন প্রাইম, এরা তিনজনেই কোথায় আছে? একটা তলের মধ্যেই আছে, সেম তলের মধ্যেই কিন্তু আছে, সর্বদা সমতলে থাকবে, মানে একই তলের মধ্যে কিন্তু এই তিনজন থাকবে। অর্থাৎ এও, ও বি আর এন ও এন প্রাইম তিনজনেই একই সমতলে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা আরও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি বলা হচ্ছে, আমি যদি হাইলাইট করি, নির্দিষ্ট দুটি মাধ্যমে ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হয় সর্বদা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে? নির্দিষ্ট দুটো মাধ্যম, নির্দিষ্ট দুটো মাধ্যম মানে আমরা যদি ধরো যে কোনো ধরো একটা এয়ার মাধ্যম নিলাম, একটা গ্লাস মাধ্যম নিলাম, তো এক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন করছি এবং একটা নির্দিষ্ট বর্ণের আলো নিয়েছি। নির্দিষ্ট বর্ণের আলো মানে আলোটা কি কালারের হয়েছে, কি বর্ণের আলো, সেটা ম্যাটার করছে এখানে। তুমি যখনই ডিফারেন্ট নিয়ে নেবে তখনই কিন্তু এই যে অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে কোন অনুপাতটা হচ্ছে সেটা আগে আমি বলে নিই, তারপরে এই কথাটা বলবো। দেখো এখানে আমাদের আপতন কোণ আছে কত? আপতন কোণ আমাদের আই আছে লেখা। তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে সাইন আই বাই সাইন আর, মানে সাইন অফ আই মানে আপতন কোণ, আর সাইন অফ আর অর্থাৎ প্রতিসরণ কোণ, এদের যে অনুপাত সেটা কত? সেটা সর্বদাই হবে কত? ধ্রুবক হবে।
ঠিক আছে, তার মানে সাইন আই আর সাইন আর এর যে অনুপাত সেটা হয় কত, সেটা সর্বদা হয় ধ্রুবক। আর এই ধ্রুবকটাকে আমরা কী হিসাবে লিখি, এই সাইন দিয়ে লিখি, যেটাকে বলা হয় মিউ, যেটাকে আমরা কীভাবে উচ্চারণ করব, মিউ বলবো, মিউ। ঠিক আছে, তাহলে সাইন আই বাই সাইন আর দ্যাট ইজ ইকুয়াল টু মিউ। আর এই মিউটাকে আমরা কি বলবো, মিউটাকে আমরা বলবো হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে প্রথম মাধ্যম কোনটা, প্রথম মাধ্যম হচ্ছে আলো যে মাধ্যম থেকে প্রবেশ করলো সেটাকে বলে প্রথম মাধ্যম, আর আলো প্রতিসরণের পরে যে মাধ্যমে গেল সেটাকে বলে দ্বিতীয় মাধ্যম। অর্থাৎ এখানে প্রথম মাধ্যম কোনটা, প্রথম মাধ্যম হচ্ছে এয়ার, আর দ্বিতীয় মাধ্যম কোনটা, সেটা হচ্ছে গিয়ে গ্লাস। তাহলে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট মানে প্রথম, আর গ্লাসটা হচ্ছে গিয়ে সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি যদি এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা মিউটাকে কি লিখতে পারি, মিউটাকে আমরা এটা লিখতে পারি যে বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। বা এটাকে যদি আমি জেনারেলাইজ করে লিখি তাহলে লিখব প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই মিউর মানেই হচ্ছে এটা। মিউ মানে আমরা কি লিখতে পারি, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর এটার যে অনুপাতটা সেটা কিন্তু ধ্রুবক। আর এটা কখন ধ্রুবক থাকবে, এটা ধ্রুবক থাকার যে শর্ত সেখানে কি কি আসছে, সেখানে শর্তটা কখন থাকবে, যখন এই যে মাধ্যম দুটো থাকবে কনস্ট্যান্ট। অর্থাৎ আমি এখানে এয়ার আর গ্লাস এই দুটো ডিফারেন্ট মাধ্যমের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে মিউর যে ভ্যালু, আমি যদি এয়ারের সঙ্গে গ্লাস না রেখে যদি জল রেখে দিই বা অন্য কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু মিউর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি মাধ্যমটাকে পরিবর্তন করি, দুটো মাধ্যমকেও পরিবর্তন করতে পারি বা যে কোনো একটা মাধ্যমকেও পরিবর্তন করতে পারি, মোট কথা যদি মাধ্যমকে আমি নির্দিষ্ট না রাখি তাহলে কিন্তু সাইন আই বাই সাইন আরের এই যে ভ্যালুটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট থাকার শর্তটা কি, আমাদের মাধ্যম দুটোকে কনস্ট্যান্ট রাখতে হবে বা সেম রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর একটা শর্ত কি, আমরা যে বর্ণের আলো নিয়ে কাজ করছি সেই বর্ণটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে। অর্থাৎ আমি যদি লাল আলো নিয়ে কাজ করি তাহলে একটা রকমের মিউ বেরোবে, অর্থাৎ তার একটা পার্টিকুলার প্রতিসরাঙ্ক বেরোবে। যদি আমি হলুদ বর্ণ নিই সেক্ষেত্রে একটা আলাদা বেরোবে, যদি সবুজ নিই আলাদা বেরোবে, ভায়োলেট নীল আলাদা বেরোবে, অন্য যে কোনো আলো নিলে। অর্থাৎ আলোর বর্ণ যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু এই সাইন আই বাই সাইন আরের অনুপাতটা ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে আলোর বর্ণ, দ্বিতীয় শর্ত কি, নির্দিষ্ট মাধ্যম, তাহলে এই যে দুটো বললাম এই দুটো জিনিসকে কিন্তু কনস্ট্যান্ট রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আলোর বর্ণটাকে কনস্ট্যান্ট রাখতে হবে আর নির্দিষ্ট মাধ্যমটা রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ সাইন আই বাই সাইন আর এর যে অনুপাত সেটা ধ্রুবক হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে, হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু যে ধ্রুবক বা যেটাকে আমরা মিউ বলছি, এটা এখানে লেখা আছে, এইটাকে বলে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এই মিউর মান কিসের উপর নির্ভর করছে, মিউর মান এখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই যে মাধ্যমদ্বয়ের প্রকৃতি, উষ্ণতা এবং আলোকের বর্ণের উপর নির্ভর করে। উপরিযুক্ত সমীকরণকে আবিষ্কর্তার নাম অনুসারে কী সমীকরণ বলা হয়ে থাকে, স্নেলস ল বা স্নেলের সূত্র বলা হয়ে থাকে। খুবই বিখ্যাত সূত্র, তোমরা হয়তো আগেও নামটা শুনেছো। এই যে সূত্রটা আমরা দেখলাম এখানে যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে মিউ, এই সাইন আই বাই সাইন আর এই সূত্রটাকে আমরা কি বলছি, স্নেলের সূত্র বলে, কারণ এটা আবিষ্কার করেছিলেন স্নেল নামক একজন বিজ্ঞানী। তাই কারণে আমরা এই সূত্রটাকে কি বলছি, স্নেলস ল বা স্নেলের সূত্র বলছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সূত্রটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেটা বলো দেখি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেটা একটা ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেটা হচ্ছে যদি
আলোক রশ্মিটা লম্বভাবে আপতিত হয়। লম্বভাবে আপতিত হওয়ার মানে হচ্ছে ওই যে আপতন বিন্দুতে যে অভিলম্বটা টানা হয় না বিভেদ তলের উপরে, সেই অভিলম্ব বরাবর সে আপতিত হয়েছে। অর্থাৎ আমরা কীভাবে বলতে পারি, আমি যদি এখানেই ছবিটা দেখাই, যে আলোক রশ্মিটা, দাঁড়াও, হ্যাঁ, আলোক রশ্মিটা এইভাবে আপতিত হয়েছে। আচ্ছা, এটা দিয়ে কেন দেখাচ্ছি, অ্যারো সাইন আছে তো, এইভাবে আপতিত হয়েছে, দিস, মানে একদম লম্বভাবে, মানে লম্বভাবেই আপতিত হয়েছে। মানে লম্ব আপতন এটাকেই বলে, যদি আলোক রশ্মিটা মানে অঙ্কিত অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়। ঠিক আছে, সেটাকে বলে লম্ব আপতন। এইভাবে যদি আপতিত হয় তাহলে কিন্তু আলোক রশ্মিটা কোনো দিকে বেঁকবে না, একদম স্ট্রেট এরকমভাবেই বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো দিকেও বেঁকবে না, একদম সোজা এরকমভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকমের ওই কি বলবো, বিচ্যুতি হবে না, বা এখানে কোনো রকমের কৌণিক চ্যুতি হবে না, যেরকম এসছিল সেইভাবেই একদম স্ট্রেট বেরিয়ে যাবে। তো এই ক্ষেত্রে অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব বলতে পারি, লম্ব আপতনের ক্ষেত্রে কি বলতে পারি, যে লম্ব আপতনের ক্ষেত্রে এটা বলা যায় যে আই এর ভ্যালু আর আর এর ভ্যালু দুটোই হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, আর আই এর ভ্যালু আর এর ভ্যালু দুটোই হয়ে যায় 0। তাহলে আই এর ভ্যালু আর এর ভ্যালু যদি দুটোই 0 হয়ে যায়, তার মানে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ সাইন 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি, তো এর ভ্যালু কি পসিবল? সাইন 0 ভ্যালু কত? 0। সাইন 0 ভ্যালু কত? 0। 0/0, এটা তো একটা আনডিফাইন্ড জিনিস, 0/0 তো কিছু হয় না। তার মানে এটা ইকুয়াল টু তো মিউ আমরা বলতে পারি না, তার মানে তো মিউর ভ্যালু এখান থেকে বাড়ি করা যাবে না, এটা আনডিফাইন্ড পোর্শন, তাই না? তার মানে এক্ষেত্রে বলা যায় যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এই সূত্রটা এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। ঠিক আছে, কারণ এখানে কোনো ভ্যালুই বেরোবে না, একটা আনডিফাইন্ড পোর্শন হয়ে যায়। সুতরাং লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় সেটাও বোঝা গেল, যে সাইন 0/সাইন 0, 0/0, 0/0 কোনো ভ্যালুই হয় না, এটা আনডিফাইন্ড পোর্শন, অসংজ্ঞাত। বোঝা গেল তাহলে। তাহলে লম্ব আপতন কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য আছে। যে লম্ব আপতন কথাটা বলছি, লম্ব আপতন মানে তোমরা আবার যেন আই এর ভ্যালুটা 90 ভেবে নিও না। লম্ব আপতনের কনসেপ্টটা খুব সুন্দর, আমি একবার তাও ক্লিয়ার করে দিই, দেখে নাও। যে ধরা যাক আমি এখানে একটা বিভেদ তল এঁকেছি, এর ওপরে একটা আমি অভিলম্ব টেনে দিয়েছি, অভিলম্বটাকে ডিফারেন্ট কালার করে দিই, দ্যাটস অল। এবার আমি যখনই লম্ব আপতন বলবো, লম্ব আপতনের মানেটা হচ্ছে আলোক রশ্মিটা আমাদের এইভাবে আপতিত হয়েছে, এইভাবে আপতিত হয়েছে। আমি যদি কালারটা চেঞ্জ করি, এইভাবে আপতিত হয়েছে, প্রতিসরণের পরে কি হয়ে যাবে, একদম স্ট্রেট লাইনে কিন্তু এটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে একদম স্ট্রেট লাইনে এটা বেরিয়ে চলে গেল। তোমাদের যখনই বলা হচ্ছে লম্ব আপতন, লম্ব আপতন মানে বুঝতে হবে এই যে লম্ব কথাটা এখানে বলেছে, এটা কিন্তু এই কারণে বলেছে যে এটা বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেই কারণে এটাকে লম্ব আপতন বলছে। বাট এইটা তো ওর আপতন কোণ নয়। আপতন কোণ কার সাথে কীভাবে বার করতে হয়? আপতন কোণ হচ্ছে অঙ্কিত অভিলম্বের সঙ্গে আলোকরশ্মির গতিপথের যে অ্যাঙ্গেল। এখন অঙ্কিত অভিলম্ব এইটা, তার ওপর আলোকরশ্মিটাও এইটা আছে, তার মানে সেম, তাই না? অঙ্কিত অভিলম্ব তো এইখানেই আছে, অঙ্কিত অভিলম্ব এইখানে, আলোকরশ্মিটাও এইখানেই পড়েছে, তার মানে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সেটা কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 0 ডিগ্রিটাই হচ্ছে আই এর ভ্যালু। এখানে লম্ব আপতন মানে তোমরা কিন্তু আই এর ভ্যালু 90 ভেবে নিও না, ঠিক আছে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে লম্ব আপতন বলছে, তার মানে বুঝতে হবে যে লম্ব কথাটা লিখেছে অর্থাৎ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা হচ্ছে এই বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে আপতিত হয়েছে, সেই কারণে এটাকে আমরা লম্ব আপতন বলছি। ঠিক আছে, আমার মনে হলো এটা গুলিয়ে যেতে পারে, সেই কারণে এটা বলে দিলাম। লম্ব আপতন মানে কিন্তু এটা ভেবো না যে ওটা আপতন কোণটাই 90 ডিগ্রি, না, আপতন কোণ 90 ডিগ্রি নয়। লম্ব আপতন মানে হচ্ছে আলোকরশ্মিটা যে বিভেদ তল হয়েছে, দুটো মাধ্যমের যে বিভেদ তল, সেই বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, এক্ষেত্রে আই এর ভ্যালু 0 হয়, কারণ আই এর ভ্যালু বা আপতন কোণটা কিসের ওপর নির্ভর করে? আপতন কোণটা আমরা কিসের সাপেক্ষে মেপে থাকি? আপতন কোণটা আমরা হচ্ছে যে অভিলম্বটা ড্র করি, মানে আপতন
বিন্দুতে বিভেদ তলের উপর যে অভিলম্বটা ড্র করি সেই অভিলম্বের সাপেক্ষে আমরা আপতন কোণটা মেপে থাকি। তো ওই অভিলম্বের সঙ্গে আলোকরশ্মি যে পথে আপতিত হয়েছে সেই পথের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ আমরা একটু আগে বলে দিলাম যে অঙ্কিত অভিলম্ব বরাবরই সে আপতিত হয়েছে, সেই কারণে আই এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এখানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। মানে উল্টো করে লিখেছি আর কি, 0 ডিগ্রি ইকুয়াল টু আই, মানে ওই আর কি আই ইকুয়ালস টু 0 ডিগ্রি, আই ইকুয়ালস টু 0 ডিগ্রি। বোঝা গেল? আর আমরা এটাও জানি যে ওইভাবে যদি আপতিত হয় একদম এরকম এই যে স্ট্রেট লাইনে এরকমভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আর এর ভ্যালুটাও কত হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা গেল যে আমি কী বলতে চাইলাম। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার এখান থেকে ওটাই লেখা আছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আই ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে কোনো রকমের কৌণিক চ্যুতি বা বিচ্যুতি কোণ কিছু তৈরি হয় না, অর্থাৎ কোনো রকমের চ্যুতি এখানে হয় না, কোনো রকমের পার্শ্ব সরণেরও কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না এখানে। একদম যেরকম ছিল একদম স্ট্রেট সেরকমভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে এই যে আলোক রশ্মির চ্যুতি বা কতটা পথে কি বাঁকলো না বাঁকলো, হ্যাঁ না তা না, এই সমস্ত বিষয়গুলো কিসের ওপর নির্ভর করে? কিসের ওপর করছিল? কী কী বিষয়ের ওপর নির্ভর করছিল হচ্ছে মাধ্যম, দুটো মাধ্যমের যে প্রকৃতি, সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছিল। আর কিসের উপর নির্ভর করছিল হচ্ছে আলোর বর্ণের উপরে নির্ভর করছিল, তাই না? তার মানে এখানে যদি আমরা একটুখানি বর্ণ নিয়ে বলি, সেটাও একটু ইম্পর্টেন্ট। দেখো এইখানের যে বিষয়টা নেই বর্ণের ওপর আর কি, এখানে যেটা বলেছে যে বেগুনি বর্ণের আলোক রশ্মির চ্যুতি আমাদের সব থেকে বেশি হয় আর লাল বর্ণের সব থেকে কম হয়, এই ব্যাপারটা আমরা ওই বিচ্ছুরণ যখন পড়বো সেখানে আরও ভালো করে দেওয়া আছে। তো এখানে জাস্ট একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিতে পারি, যে ধরা যাক এখানে আমরা একটা প্রিজম ড্র করেছি, প্রিজমের জাস্ট একটা এরকম স্লাইড বলতে পারো, এরকম ধরো একটা আমি নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা সাদা বর্ণের আলোক রশ্মিকে ফেলেছি, একটা সাদা বর্ণের বা একটা হলুদ বর্ণের আলোক রশ্মিকে ফেলেছি। তারপর দেখা গেল যে আলোক রশ্মিটা বিচ্ছুরিত হবে মানে হচ্ছে এরকম চারদিকে 7টা ভাগে ভেঙে যাবে। কারণ আমরা জানি যে সাদা বর্ণের আলোর মধ্যে কতগুলো রং থাকে? 7টা রং থাকে, VIBGYOR। তো সেরকম দেখা গেল এরকম 7টা ভাগে কিন্তু এটা এরকমভাবে ভেঙে গেল। তাহলে আমরা বলতে পারি, আমি যদি একটু ঠিক করেই আঁকি এটাকে, এখানে ধরা যাক এটা একদম রেড, এটা ধরো আমাদের এইটা আমাদের অ্যাকচুয়ালি হবে কীরকম, আমি এখানে জিনিসটা লিখে নিই যে VIBGYOR, তাই তো? এইভাবে হয়। তাহলে প্রথমে একদম রেড, একদম মানে যেটা আমি বলছিলাম যে লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতি হবে সব থেকে কম, তাহলে সবার ওপরে কি থাকছে? এখানে রেড থাকছে, তার নিচে কি থাকবে? অরেঞ্জ থাকবে, তার নিচে কি থাকবে? ইয়েলো থাকবে। এবার ইয়েলো কালারটা ড্র করে দিই, একটু ছোটো ছোটো করে ড্র করতে হবে, নাহলে এটা হবে না। ইয়েলো কালার হলো, তারপরে কি হবে? তারপরে হচ্ছে গ্রিন হবে, গ্রিন কালার কোথায় গেল? গ্রিন কালার হলো, তারপরে ব্লু, ব্লু কোথায় গেল? এই হচ্ছে ব্লু। তারপরে কি আছে? ইন্ডিগো, ইন্ডিগো কালারটা যদি একটু নিয়ে নিই, মোটামুটি এটা। তারপরে ভায়োলেট, তো মোটামুটি এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে সব থেকে বেশি আমরা এটা দেখতে পেলাম যে সব থেকে বেশি কে বেঁকেছে, সব থেকে বেশি বেঁকেছে আমাদের ভায়োলেট, এই যে এ মেখেছে, আর সব থেকে কম কে মেখেছে? আমাদের রেড কালারটা মেখেছে, তাই তো? তাহলে আমরা এটাই এখান থেকে বলা যায় যে যদি আমরা প্রিজমের উপর একটা সাদা বর্ণের আলোক রশ্মিকে ফেলি, তাহলে কি হবে? সাদা বর্ণের আলোক রশ্মিটা ফেললে, এটা যদি আমি ব্র্যাকেটে লিখে দিই হোয়াইট লাইট, হোয়াইট, ঠিক আছে? তাহলে সাদা বর্ণের আলোক রশ্মিকে যদি আমি ফেলি তাহলে কি হবে? তাহলে ওটা
প্রতিসরণের ফলে দেখা যাবে যে সাদা আলোটা যে 7টা রং নিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ VIB GYOR, এই 7টা রঙে ভেঙে যাবে। কারণ কি, এই প্রত্যেকটা রঙের হচ্ছে ভেলোসিটি ডিফারেন্ট হয়, সেই কারণে এরা এরকমভাবে 7টা ভাগে, মানে 7টা ডিফারেন্ট কৌণিক চ্যুতিতে এরা বিচ্যুত হবে এবং ডিফারেন্টভাবে আমরা ডিফারেন্টলি পুরো সুন্দরভাবে ওই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, এবং এই সেম কনসেপ্টের বেস করে আমাদের রামধনু দেখতে পাই, আকাশের মধ্যে বৃষ্টি হয়ে গেলে রামধনু দেখতে পাই, এইসব ব্যাপারগুলো আছে। তো সেটাই বলছি আর কি, যে আলোক রশ্মির বর্ণের ওপর ডিপেন্ড করে এই যে চ্যুতিগুলো সেগুলোও কিন্তু ডিফারেন্ট হয়। তাহলে রেড কালারের আলোর চ্যুতি সব থেকে কম হয় এবং ভায়োলেট কালারের হচ্ছে সব থেকে বেশি হয়। এই জিনিসটা মোটামুটি যেগুলো আমরা আরও ডিটেলসে পড়বো যখন আমরা আলোর বিচ্ছুরণ পড়বো সেইখানে। আচ্ছা, এবার এখানে এই কাঁচের স্ল্যাবের গঠন তোমরা সবাই জানো। কাঁচের স্ল্যাবের গঠন কীভাবে তৈরি হচ্ছে, 6টা আয়তাকার মানে ট্রান্সপারেন্ট মিডিয়াম নিয়ে তৈরি হয়েছে, তাই তো। এখানে 6টা তলই হচ্ছে প্রতিসারক তল। তুমি কোনো একটা বস্তুকে সেই কাঁচের স্ল্যাবের যে প্রান্তে রাখলে সে বস্তুটা থেকে বা সেই লাইট সোর্সটা থেকে আলোটা তার বিপরীত প্রান্ত থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ওই দুটো প্রান্ত বা ওই দুটো তল হচ্ছে প্রতিসারক তলের কাজ করবে। তুমি অন্য কোথাও রাখলে সেই তার সামনে যে তলটা আছে সেই তলের মধ্যে দিয়ে ঢুকে তার বিপরীত তল দিয়ে বেরিয়ে যাবে আলোক রশ্মিটা, তখন সেই দুটো তল প্রতিসারক তল কাজ করবে। মানে এখানে প্রত্যেকটা তলই হচ্ছে এখানে প্রতিসারক তলের কাজ করবে। তোমাকে জাস্ট ডিপেন্ড করছে যে তুমি আলোক রশ্মিটাকে কোন তল দিয়ে প্রবেশ করাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করছে। তুমি যে তল দিয়ে প্রবেশ করাবে তার বিপরীত তল দিয়ে আলোক রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখানে গঠন বলতে এটাই, এর বাইরে কিছু নেই। জাস্ট একটুখানি দেখে নেবে তাহলেই হবে, অত ইম্পর্টেন্ট না এটা। প্রিজমের গঠনটা একটু ইম্পর্ট্যান্ট আছে। প্রিজমের গঠন সম্পর্কে একটু জাস্ট আমরা যদি দেখে নিই তাহলে খুবই ভালো হবে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রতিসারক তল। প্রতিসারক তল মানেটা কি? প্রতিসারক তল মানে হচ্ছে আমাদের আলোকরশ্মি প্রিজমের যে তলে আপতিত হয় এবং যে তল থেকে প্রতিষ্ঠিত হয়ে নির্গত হয়ে যায়, সেটাকে আমরা বলছি, ওই দুটো তলকে আমরা বলবো কি? প্রতিসারক তল। মুখ্য ছেদ কি? মুখ্য ছেদ হচ্ছে যে তল প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করে। মানে জাস্ট এরকম প্রিজমটা দেখতে, আমি যদি তোমাদের বলি, প্রিজমটা দেখতে হয় এরকম, ঠিক আছে, এরকম দেখতে। এবার আমি এই প্রিজম থেকে আমি জাস্ট একরকম একটা স্লাইস টাইপের কেটে নিয়েছি। ধরা যাক আমি এখানে বলছি, ধরা যাক এই একটা এরকম প্রিজমের স্লাইস আমি এখান থেকে কেটে নিয়েছি। ওকে, এই স্লাইসটাকে আমি কেটে নিয়েছি। এই যে স্লাইসটা কেটে নিলাম, এটাই হচ্ছে এর প্রধান ছেদ বলা যায়। আমি যদি এটাকে একটু হাইলাইটও করে দিই, দিস পোর্শন, ঠিক আছে, এই স্লাইসটাকে আমি কেটে নিয়েছি। স্লাইসটা কেটে নেওয়ার পরে হয়তো দেখা গেছে এরকম একটা শেপ হয়েছে, এই স্লাইসটা তৈরি হয়েছে। এবার এই স্লাইসটাকে নিয়ে যদি আমি বোঝাই তাহলে বোঝা যাবে যে ধরো এই প্রিজমটার মধ্যে আলোক রশ্মি এইভাবে এসছে, এইভাবে পাস করলো, এইভাবে আলোক রশ্মি নির্গত হয়ে গেল। এবং আমি যদি এটাকে দাগ দিয়ে দিই, অর্থাৎ এটা এ বলি, এটা বি বলি, এটা সি বলি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এবি আর এসি, অর্থাৎ এবি এইটা আর এইটা, এই দুটো কী হচ্ছে? এই দুটো হয়ে যাচ্ছে প্রতিসারক তল। কেন প্রতিসারক তল? কারণ এখানে আলোক রশ্মি এসছে এবং আলোক রশ্মি এই তলটা থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ আলোক রশ্মি প্রিজমের যে তলে আপতিত হয় এবং যে তল থেকে নির্গত হয় সেই দুটো তলকে আমরা কী বলি? প্রতিসারক তল বলছি। আর প্রধান ছেদ হচ্ছে এই যে একটা জাস্ট স্লাইস যেটা কেটে বার করে নিয়েছি সেটাকেই বলছি তার প্রধান ছেদ বলা হয় আর কি। আরেকটা জিনিস প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ খুব সিম্পল, সেটা হচ্ছে এই যে প্রতিসারক তল দুটো হলো, সেই প্রতিসারক তল দুটো যে অ্যাঙ্গেলটা তৈরি করে। আচ্ছা বলো দেখি, যে এবি আর এসি কোন অ্যাঙ্গেল তৈরি করেছে? এবি আর এসি স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কী হয়ে গেল? প্রতিসারক কোণ। তাহলে অ্যাঙ্গেল এ কী হয়ে গেল? প্রতিসারক কোণ হয়ে গেল। এ বি এসি প্রতিসারক তল হয়ে গেল। আর এই বিসি যেটা নিচে পড়ে আছে সেটাকে আমরা বলছি কি? প্রিজমের ভূমি। প্রিজমের ভূমি বলছি। প্রিজমের ভূমি বলছি, ঠিক আছে।
এই হলো মোটামুটি পিকচার, সেটাই এখানে করা আছে, সেটা কিছু অসুবিধা নেই। প্রান্ত রেখা মানে কিছুই না, প্রান্ত রেখা মানে হচ্ছে ওই দুটো প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে বলে প্রান্ত রেখা। এই যে প্রিজমের দুটো প্রতিসারক তল যে রেখায় মিলিত হয় তাকে বলে প্রান্ত রেখা। ইজি হচ্ছে প্রান্ত রেখা, মানে বোঝা গেল? এই যে ইজি, না আমরা যে স্লাইসটা বার করেছিলাম, এই যে ইজি অর্থাৎ এই যে রেখাটা, কেন এই রেখাটা প্রান্ত রেখা? কারণ ওই রেখাটা হচ্ছে বেসিক্যালি ওই যে দুটো প্রতিসারক তল, সেই দুটো তলকে কানেক্ট করেছে ওই প্রান্ত রেখাটা, যে রেখায় মিলিত হয়। আমরা যদি এই ছবিতে দেখাই তার মানে আমাদের বলতে হবে যে এই রেখাটা, এই পোর্শনটা হাইলাইট করছি, দেখো এই জায়গাটা, এই পোর্শনটা, দিস পোর্শন, এখান থেকে এতটা, এইটা আমাদের হয়ে যাচ্ছে কি প্রান্ত রেখা। ঠিক আছে, প্রান্ত রেখা কেন? তার কারণ এটা হচ্ছে আমাদের একটা প্রতিসারক তল, আর ওই দিকে আর একটা এটা প্রতিসারক তল ছিল। এই দুটো প্রতিসারক তল কোন রেখায় মিলিত হয়েছে? এই রেখায় মিলিত হয়েছে, তার মানে এটাকে আমরা বলবো প্রান্ত রেখা। আর প্রিজমের বেসিক গঠন সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, সেটা আমরা যদি একটুখানি বলে দিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে EFGH এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, যে কাঁচের স্ল্যাবের EF আর GHটা প্যারালাল, আর EH আর GFটাও প্যারালাল। এখন এইখানে আমি একটা হচ্ছে NON প্রাইম, এখানে আমরা একটা অভিলম্ব টেনেছি, কারণ এই ও পয়েন্টে AO আলোক রশ্মি আপতিত হয়েছে, I1 কোণে আপতিত হয়েছে। তারপর দেখা গেল কাঁচের স্ল্যাবের মধ্যে আলোক রশ্মিটা R1 অ্যাঙ্গেলে প্রতিসৃত হলো, এবং প্রতিসৃত রশ্মিটা OB পথে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে কাঁচের স্ল্যাবের অপর প্রান্তে R2 অ্যাঙ্গেলে আপতিত হয়ে তারপরে আবার বায়ু মাধ্যমে I2 অ্যাঙ্গেলে নির্গত হয়ে চলে গেল, যেটা কিনা BC আলোক রশ্মি। বোঝা গেল ব্যাপারটা পুরোটা? যে এও আলোক রশ্মি আপতিত হলো I1 কোণে, তারপর প্রতিসৃত রশ্মি OB R1 কোণে প্রতিসৃত হলো, তারপরে যে GH, যে কাঁচের স্ল্যাবের যে তলটা, সেই GH তলের ওপরে এই B পয়েন্টে R2 অ্যাঙ্গেলে আপতিত হয়েছে, এবং আমার যে বায়ু মাধ্যমে আর কি, সেটা I2 অ্যাঙ্গেল নির্গত হয়ে বেরিয়ে গেল BC আলোক রশ্মিটা। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে বেসিক্যালি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মিটা পাস করে। এবার এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের একটু দেখে নিতে হবে, যে আমি যেখানে বললাম যে মিউ এজি, এই মিউ এজি শব্দটার মানেটা কি সেটা আমি একটুখানি বলে দিই। এটা অলরেডি করা আছে, বাট স্টিল আমি আবার পুরো বলছি, অসুবিধার কিছু ব্যাপার নেই। হয়তো লেখা আছে, দেখো একটা জায়গাতে হয়তো কোথাও লেখা আছে যে মিউ এ জি, তো এটার মানেটা হচ্ছে এই যে প্রথমে যেটা লেখা থাকবে সেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম মাধ্যম, আর এই পরে যেটা লেখা আছে সেটাকে আমরা বলছি কি সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় মাধ্যম, এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। মিউ এজির মানে হচ্ছে এইখানে আলোক রশ্মিটা, এ মানে হচ্ছে এয়ার, জি মানে আমি এখানে গ্লাস ধরেছি। ঠিক আছে, যে আলোক রশ্মিটা তাহলে এয়ার মাধ্যম থেকে বিভেদ তলে পড়েছে এবং তারপরে গ্লাস মাধ্যমে প্রবেশ করেছে, অর্থাৎ এয়ার মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে প্রবেশ করেছে, অর্থাৎ বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করেছে। তো সেই কারণে আমাদের কি হবে, মিউ এজির মানেটা কি হলো? তাহলে মিউ এজি আমরা যখন মিউ লিখি, মিউটা আমরা কিভাবে লিখি, যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমি বলতে পারি এখানে মিউ এজির মানেটা হচ্ছে যে এয়ার মাধ্যম সাপেক্ষে, এয়ার মাধ্যম সাপেক্ষে গ্লাস মাধ্যমের প্রতি সরাঙ্ক। ঠিক আছে, তাহলে মিউ এজির মানেটা বোঝা গেল। এবার সিমিলার ওয়েতে আমি যদি এখানে এই জিনিসটা লিখতাম যে মিউ জিএ মানে বুঝতে হবে যে আলোক রশ্মিটা প্রথমে গ্লাস মাধ্যমে ছিল, তারপরে এয়ার মাধ্যমে গেছে। তার মানে আমাদের যখনই এরকম কিছু লেখা থাকবে, তার মানে এটা বুঝতে হবে যে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে আলোক রশ্মির প্রথম মাধ্যম, অর্থাৎ আলোক রশ্মি প্রথমে ওই মাধ্যমে ছিল। অর্থাৎ যে মিউ জিএ লেখা আছে, আগে জি লেখার মানে হচ্ছে এখানে আলোক রশ্মিটা আগে গ্লাস মাধ্যমে ছিল, তারপর সেটা প্রতিসৃত হয়ে কোথায় গেছে, এয়ার মাধ্যমে গেছে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্লাস মাধ্যম সাপেক্ষে
এয়ার মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে দুটো পোর্শন বোঝা গেল যে মিউ এজির মানেটা কি। মিউ এজির মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে এয়ারটা হচ্ছে প্রথম মাধ্যম, গ্লাসটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। মিউ জিএ যখন লিখেছি তখন জিটা হচ্ছে গ্লাস, অর্থাৎ এখানে গ্লাস হচ্ছে প্রথম মাধ্যম, এয়ার হচ্ছে দ্বিতীয় মাধ্যম, অর্থাৎ মিউ এজির মানে এয়ার মাধ্যম সাপেক্ষে গ্লাস মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর মিউ জি এর মানে হচ্ছে গ্লাস মাধ্যম সাপেক্ষে এয়ার মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার আমরা এইখানে চলে আসি, যেটা করে বুঝতে পারবে। দেখো এখানে তাহলে প্রথমে আমি কি লিখেছি, প্রথমে আমি লিখলাম হচ্ছে মিউ এজি। মিউ এজি মানে প্রথমে এয়ার বায়ু থেকে কাঁচে ঢুকেছে, তার মানে মিউ এজি। এখন এর মানেটা কি, সাইন আই বাই সাইন আর হয়। এখানে আপতন কোণ কত আছে, I1, তাই জন্য লিখেছি সাইন I1 বাই সাইন R1। সিমিলার ওয়েতে মিউ জিএ, মিউ জিএ মানে কি, গ্লাস মাধ্যম, মানে দ্বিতীয় ক্ষেত্রের কথাটা বলছি, এই জায়গাটার কথাটা বলছি। তাহলে মিউ জিএ মানে হচ্ছে গ্লাস মাধ্যম থেকে এয়ার মাধ্যমে গেছে, তার মানে মিউ জি এর মানে বলতে পারি এই গ্লাসের মধ্যে R2 অ্যাঙ্গেল আপতিত হয়েছিল, I2 অ্যাঙ্গেলের মানে বেরিয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন R2 বাই সাইন I2। এবারে মনে রাখতে হবে যে মিউ এজি আর মিউ জিএ এটা হচ্ছে উল্টো হয়, মানে একে অপরের অনন্যক। অনন্যক মনে আছে তো, অনন্যক মানে ধরো এর অনন্যক কী হয়, এর অনন্যক হচ্ছে 1/a হয়। সিমিলারলি যে মিউ এজি আর মিউ জিএ এই দুটো হচ্ছে একে অপরের অনন্যক হয়, অর্থাৎ মিউ এজি ইকুয়াল টু বলা যায় 1/মিউ জিএ। ওকে, তার মানে এই জায়গাটা এভাবে লিখতে পারি। তার মানে এইখানটা আমরা বলতে পারি কি, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। কেন হলো, দেখো 1/সাইন R2 বাই সাইন I2 সেটা উল্টে গেল, সাইন I2 বাই সাইন R2 হলো, তার মানে সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 হলো। এইবার এখানে আমরা জানি, দেখো ইএফ আর জিএইচটা হচ্ছে প্যারালাল, ইভেন ইএইচ আর জিএফটাও প্যারালাল, এবং NO N প্রাইম আর N1 B N প্রাইম এই দুটো হচ্ছে এই ইএফ আর জিএইচের ওপর কি লম্ব। তার মানে আমরা বলতে পারি যে NO N প্রাইম আর N1 N প্রাইম, NO N প্রাইম আর N1 B N প্রাইম এই দুটোও হচ্ছে একে অপরের প্যারালাল হবে। আর এই দুটো যখন প্যারালাল হবে আর ওবিটা যখন একটা ছেদক হবে, তখন আমরা এই জিনিসটা বলতেই পারি যে R1 আর R1 আর R2 এই দুটোর ভ্যালুটা হবে সেম। সেটাই আমি লিখেছি যে ইএফ প্যারালাল জিএইচ, সেই কারণে আমাদের R1 ইকুয়াল টু R2 হবে। আর R1 আর R2 যদি সমান হয়, এখান থেকে বলতে পারি সাইন R1 সাইন R2 সমান। সাইন R1 সাইন R2 যদি সমান হয়, আমি যদি এই জায়গাতে বসিয়ে দিই, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে সাইন I1 ইকুয়াল টু সাইন I2 বা I1 ইকুয়াল টু I2, অর্থাৎ এই যে I1 আর এই যে I2 এই দুটোর ভ্যালু হয়ে যাচ্ছে সমান। এবার আমরা আগেই বলেছিলাম যে NO N প্রাইম আর N1 B N প্রাইম এই দুটো হচ্ছে লম্ব, তো এই দুটো যদি লম্ব হয়, তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে AO আর হচ্ছে BC এই দুটোও কিন্তু আমাদের প্যারালাল হবে। কারণ কি, দেখো এটা লম্ব আছে, এটাও লম্ব আছে, এই ইএফ এর সঙ্গে জিএইচটাও প্যারালাল, তার মানে I1 I2 এ দুটোও সমান, তার মানে পুরো পোর্শনটাই তো একে অপরের সমান। তো এখান থেকে আমি খুব ইজিলি বলতে পারি যে এও যা হবে, মানে এওটা অভিলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, এই বি সিটা সেটাও অভিলম্বের সঙ্গে সেম অ্যাঙ্গেল করেছে, সেটাই বার করেছে যে I1 আর I2টা সমান। তো যদি সেম অ্যাঙ্গেল করে থাকে, তার মানে বলতে পারি যে এও আর বিসি এই দুটো পুরো প্যারালালই বেরিয়েছে, বলা যায় তো। সেই কারণেই এই জায়গাটা এলো যে এও প্যারালাল বিসি, এবং এখান থেকে আমরা এই জিনিসটাকে কনক্লুড করতে পারি, এই জিনিসটাকে আমরা মানে বলতে পারি যে যখনই কোনো একটা কাঁচের স্ল্যাব থাকবে এবং সেই স্ল্যাবের যদি বিপরীত প্রান্তগুলো পরস্পরের সমান্তরাল হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি কোনো আলোকরশ্মি যদি সেই কাঁচের স্ল্যাবটার একটা প্রান্তে আপতিত হয়, তার মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে এবং পরবর্তী প্রান্ত দিয়ে যদি নির্গত হয়, তাহলে আপতিত আলোকরশ্মি আর নির্গত আলোকরশ্মি একে অপরের সমান্তরাল হবে, অর্থাৎ তারা সমান্তরাল পথেই কিন্তু বেরোবে। কিন্তু আমরা এটা বলবো না যে একদম সেম পথে বেরোবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা পথ এখানে সরে গেছে। এই যে সিডি যেটা বলছি, সিডি এইটা একটু দেখো সরে গেছে, মানে আমি যদি এই আলোকরশ্মি মানে এই কাঁচটা যদি না থাকতো, আলোকরশ্মিটা তো এই এও পথ বড়ই সোজা এই ডট 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 লাইন দিয়ে জিডি পথে চলে যেত, মানে এ ও জি না জি নয় এ ও ডি পথে তো চলে যেত, এই যে ডট ডট করে যে লাইনটা দিয়েছে এই পথে চলে যেত। কিন্তু যেহেতু কাঁচটা আছে, সেই কারণে এরকমভাবে প্রতিষ্ঠিত হয়ে নির্গত হয়ে একটুখানি বেঁকে এদিক দিয়ে বেরোচ্ছে। এও আর বিসি প্যারালাল, বাট স্টিল ও সোজা যেত, বাট একটুখানি সরে গিয়ে যাচ্ছে। তো যতটা সরে গেল
সেটাকে আমরা কি বলছি? পার্শ্ব সরণ বলছি। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি পার্শ্ব সরণ। ঠিক আছে? এই পার্শ্ব সরণের ভ্যালুটাও এবারের ব্যাপারটা আছে, সেটা আমি বলছি। এই পার্শ্ব সরণের ব্যাপারটা আমি আগে থেকে জানিয়ে দিই পুরোটা। তো এই যে পার্শ্ব সরণের ব্যাপারটা, সেই পার্শ্ব সরণের যে ভ্যালুটা সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে স্ল্যাবটা আমরা নিয়েছি, যে কাঁচের স্ল্যাবটা নিয়েছি সেই কাঁচের স্ল্যাবের যে বেধ তার উপর ডিপেন্ড করবে, আপতন কোণ তার উপর ডিপেন্ড করবে, এবং স্ল্যাবের উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করবে। অর্থাৎ যে স্ল্যাবটা আমরা নিয়ে কাজ করছি স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত আছে, স্ল্যাবের ঘনত্ব কী আছে, যা আছে এই সব বিষয়ের উপর প্রতিসরাঙ্কের উপর বেসিক্যালি কিন্তু নির্ভর করবে। এখন এই পার্শ্ব সরণ সিডি মিনিমাম কখন হবে? আমি একটু আগে একটা জায়গাতে বলেছিলাম, যেখানে হচ্ছে আমরা এই লম্ব আপতন পড়ছিলাম, যে লম্ব আপতনের ক্ষেত্রে কোনো রকমের বিচ্যুতি হয় না। কোনো রকমের বিচ্যুতি যদি না হয় তাহলে তো কোনো রকমের পার্শ্ব সরণও হবে না, তাই না? তার মানে সিডি মিনিমাম কখন হবে, পার্শ্ব সরণ মিনিমাম কখন হবে? যদি আলোকরশ্মিটা একদম অভিলম্ব বরাবর আপতিত হয়, অর্থাৎ আই এর ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ যদি লম্ব আপতন ঘটে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সিডিটা হবে মিনিমাম। আর সিডি ম্যাক্সিমাম কখন হবে? সিডি ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে সেই, মানে সিডি ম্যাক্সিমামের যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ল্যাবের বেধের সঙ্গে সমান। অর্থাৎ সিডি ম্যাক্সিমাম ইকুয়াল টু টি কখন হবে? যখন আই এর ভ্যালু হবে কত? 90, অর্থাৎ সেটা মানে অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপতিত হবে। ঠিক আছে? তখন হয়ে যাচ্ছে আর কি এর ভ্যালুটা ম্যাক্সিমাম। অর্থাৎ মিনিমাম কখন হবে? সিডি মিনিমাম কখন হবে? যখন লম্ব আপতন ঘটবে, অর্থাৎ আই ইকুয়ালস টু 0 হবে। আর সিডি ম্যাক্সিমাম কখন হবে? সিডি ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে গিয়ে ওই স্ল্যাবের বেধের যে মান সেটার সঙ্গে সমান হবে, এবং সেটা কখন হবে? যখন আই এর ভ্যালুটা হবে 90। ঠিক আছে? এবার নেক্সট পোর্শন হচ্ছে আমাদের এইটা। সেটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ব্যাপারটা। দেখো, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণটা একটুখানি ব্যাপারটা বুঝে নিতে হবে। আমি জাস্ট আগে থেকে একটু বলে দিই যে এখানে একটা প্রিজম আছে এ বি সি। এখানে এর এবিটা হচ্ছে এবি আর এসি। এবি আর এসি এই দুটো হচ্ছে তার প্রতিসারক তল, এবং বিসিটা হচ্ছে তার ভূমি। অ্যাঙ্গেল এ এটা হচ্ছে আমাদের প্রতিসারক কোণ। ঠিক আছে? এখানে কি হলো? পি কিউ আলোকরশ্মি আপতিত হলো, প্রতিসরণের পর সেটা হচ্ছে এই যে কিউ এস পথে গেল, এবং তারপরে প্রিজম থেকে এসটি পথে নির্গত হয়ে বেরিয়ে গেল। এবারে এই আপতন বিন্দু কী আছে? কিউর ওপরে আমি যদি একটা এন ও অভিলম্ব টেনে দিই, তার মানে বুঝতে হবে যে I1 কোণে সেটা আপতিত হয়েছিল। এরপরে আমি কি করলাম? এই যে বিন্দু থেকে সেটা প্রতিষ্ঠিত হয়ে বেরোলো, সেই বিন্দুতে যদি আমি একটা আরেকটা অভিলম্ব টেনে দিই, তাহলে দেখা যাচ্ছে যে I2 কোণে সে হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে বেরোচ্ছে। ঠিক আছে? ভালো করে ছবিটা দেখে নাও। এবারে এই জায়গাটা আমি জয়েন করে দিয়েছি, যাই হোক। তো এই হলো ব্যাপার। নেক্সট আমরা কি বলতে পারছি? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের R1 কোণ হলো। কেন R1 কোণ? কারণ হচ্ছে প্রিজমের এই প্রান্তে সে I1 কোণ আপতিত হয়েছিল, এবং প্রিজমের ভেতরে সে R1 কোণে প্রতিষ্ঠিত হলো। নেক্সট, প্রিজমের অপর প্রান্তটাতে R2 কোণ আপতিত হয়ে I2 কোণে সে নির্গত হয়ে গেল। এই হচ্ছে আমাদের বেসিক একটা ব্যাপার। আর এখানে মানে চ্যুতিটা কত হবে, মানে বিচ্যুতি কোণ কত হবে প্রিজমে? এই ডেল্টাটা হবে। ডেল্টাটা আমরা কীভাবে বার করবো? এই পি কিউ আপতিত রশ্মিটাকে যদি আমি ইনক্রিজ করে, মানে বেসিক্যালি এক্সটেন্ড করে R(x) অবধি নিয়ে চলে যাই, এবং আমাদের এই যে এসটি প্রতিষ্ঠিত রশ্মি বা নির্গত রশ্মি সেটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, সেটা যদি দেখা যায় যে আর বিন্দু থেকে সেটা মিলিত হচ্ছে, তার মানে বলা যায় যে এই হচ্ছে আমাদের ডেল্টা হবে এইটা, অর্থাৎ বিচ্যুত কোণ হচ্ছে এইটা হবে ডেল্টা। ঠিক আছে? এবার এইখান থেকে আমাদের প্রুফটাকে করতে হবে। সেই প্রুফটা হচ্ছে যে এই ডেল্টার সঙ্গে ওদের কি সম্পর্ক আছে। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ছবি এঁকে নেব। আমি এই প্রুফটা আবার করে দিচ্ছি। ঠিক আছে, পুরোটাই মুছে দিচ্ছি। পুরোটা মুছে দিয়ে আবার করবো। আচ্ছা, সবার ফার্স্ট আমি এটা আগে ছবিটা এঁকে নিই এখানে। আগে ছবিটা ভালো করে এঁকে নিই।
এই হচ্ছে অভিলম্ব টানছি। আচ্ছা, এটাকে আমি যদি একটু রেড কালি দিয়ে দেখাই তাহলে ভালো হয়, সিমিলার ওয়েতে। এইটাকেও টেনে দিলাম, অবিলম্বটাকে। ওকে, নেক্সট এই পোর্শনটাকে আমি যদি একটুখানি ইনক্রিজ করে দিই, ওকে, আর এই রেখাটাকেও যদি একটু আমি ইনক্রিজ করে দিই, ঠিক আছে, আই হোপ এনাফ। হ্যাঁ, এবার একটু দাগ দিয়ে দিই। এটা হচ্ছে এ বি সি, এটা ধরো ডি ই, এই পয়েন্টটা হচ্ছে এফ জি, এটা ও, এটা হচ্ছে ধরো এম, এটা হচ্ছে এন। আচ্ছা, এইটা একটা আছে না, এটাকে এস ধরে নিই। এই হচ্ছে পিকচার। আমি পিকচারটা একবার বুঝিয়ে দিই। এ বি সি এটা হচ্ছে আমাদের প্রিজমের ওই প্রধান ছেদটা। তো এ বি আর এসি এই দুটো হচ্ছে প্রতিসারক তল। অ্যাঙ্গেল এ এটা হচ্ছে প্রতিসারক কোণ। এখানে ডিই আলোক রশ্মি ই বিন্দুতে আপতিত হয়েছে, সেই বিন্দুতে এম ই ও এটা হচ্ছে একটা অভিলম্ব। তারপর আবর্তনের পরে প্রতিসৃত হয়েছে ই এফ পথে, তারপরে এফ বিন্দুতে হচ্ছে প্রতিসৃত রশ্মিটা এখানে আপতিত হয়েছে, সেই কারণে এখানে আমি আরেকটা আর কি অভিলম্ব টেনে দিয়েছি এন এফ ও, এই অভিলম্বটা এখানে আছে। তারপরে এফ জি পথে সেটা নির্গত হয়ে গেছে। এবার এখানে অ্যাঙ্গেলগুলো লিখে দিই। প্রথম অ্যাঙ্গেল এইটা, এটা হচ্ছে I1, এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে I2, এই অ্যাঙ্গেলটা R1, এই অ্যাঙ্গেলটা R2। ওকে, আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দিস অ্যাঙ্গেল ইজ ডেল্টা, অর্থাৎ বিচ্যুতি কোণ। বোঝা গেল তাহলে? এই হলো ব্যাপার। এবার আমরা প্রুফ করাটাকে শুরু করি। দেখো, সবার প্রথমে আমি এখান থেকে যেটা লিখব সেটা হচ্ছে, আমরা একটা জিনিস এটা জানি যে I1, আমি আগে যেটা লিখবো সেটা আগে বুঝতে পারবে কিনা সেটা আগে বলো, যে I1 ইকুয়াল টু আমরা কত বলতে পারি? I1 ইকুয়াল টু কত বলতে পারি এখানে? I1 ইকুয়াল টু এখানে আমরা বলতে পারি যে R1 প্লাস হচ্ছে SEF, R1 ইকুয়াল টু অ্যাঙ্গেল SEF বলতে পারি, SEF অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। I1 ইকুয়াল টু আমরা বলতে পারি R1 প্লাস এই অ্যাঙ্গেলটা বলতেই পারি, কারণ দেখো এইটা একটা স্ট্রেট লাইন, এইটা একটা স্ট্রেট লাইন। এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান কোন অ্যাঙ্গেলটা হবে? এই অ্যাঙ্গেলটা সমান হবে, অর্থাৎ বিপ্রতীপ কোণ হবে, অর্থাৎ I1 ইকুয়াল টু বলা যায় R1 প্লাস SEF, এটা আমরা বলতে পারি। নেক্সট জিনিস বলতে পারি যে I2 ইকুয়াল টু সিমিলারলি আমরা বলতে পারি R2 প্লাস অ্যাঙ্গেল হচ্ছে SFE বলতে পারি এখানে। আর কি বলা যায়? ডেল্টা মানে কি বলা যায় এখানে? ডেল্টা মানে এখানে আমরা বলতে পারি SEF প্লাস হচ্ছে SFE, এটা বলতে পারি আমরা। তার কারণ হচ্ছে এই হচ্ছে ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেটার জন্য, তাই না? এটা যদি একটা এক্সটেন্ডেড অ্যাঙ্গেল, একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল হয়, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল সাম প্রপার্টিটাকে বলা হয়। তো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা ইকুয়াল টু আমরা কী বলতে পারি? এটা হচ্ছে ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলের সাম, অর্থাৎ এখানে এ অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এর অপোজিট যে দুটো অ্যাঙ্গেল আছে, অর্থাৎ বি আর সি, এই দুটোর সাম, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা বলতে পারি বি প্লাস সি। ঠিক আছে? তো সিমিলার ওয়েতে এখানে আমরা এটা বলতে পারি যে এই যে ডেল্টা,
এই অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান হবে ভালো করে দেখো। আমি যে একটা ত্রিভুজ এখানে পয়েন্ট আউট করছি, এই ত্রিভুজটা, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই আর্মটাকে আমি এক্সটেন্ড করে দিয়েছি, অর্থাৎ এইটা হচ্ছে এটার এক্সটেন্ড মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল, অর্থাৎ সেটার ভ্যালু কী আছে, ডেল্টা আছে। তো এই ডেল্টা ইকুয়াল টু কোন দুটোর সাম হবে, এইটা আর এইটার সাম হবে। আর এইটা মানে কি এস ই এফ, আর এই অ্যাঙ্গেলটা মানে কি এস এফ ই, তাই তো? তার মানে এখান থেকে আমরা ডেল্টাকে কী বলতে পারি, এসিএফ প্লাস এসএফই বলতে পারি। এবারে এই পোর্শনটা থেকে আমরা ধরা যাক এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে যদি আমি জিজ্ঞেস করি যে এসিএফ এর ভ্যালুটা কি, এসিএফ এর ভ্যালু প্রথম পোর্শন থেকে কি বেরোচ্ছে, I1 মাইনাস R1 বেরোচ্ছে, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি I1 মাইনাস R1 প্লাস এসএফই মানে কি বলা যায় I2 মাইনাস R2, তাই তো? তার মানে আমি এখান থেকে আরেকটা জিনিসও লিখতে পারি, ডেল্টা মানে যে I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2। এটা আমরা এখানে করে রেখে দিলাম কারণ এটা পরে কাজে লাগবে। নেক্সট আমি একটা ত্রিভুজ এখানে, আরেকটা ত্রিভুজ এখানে আমি পয়েন্ট আউট করছি, সেই ত্রিভুজটাকে ভালো করে দেখো, ব্লু কালি দিয়ে করে দিচ্ছি। এই ত্রিভুজটা দেখো ভালো করে, এই ত্রিভুজটা দেখো। ত্রিভুজের অ্যাঙ্গেল সাম প্রপার্টি আছে কি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি কি বলছে যে তিনটে অ্যাঙ্গেলের সাম কত 180 হয়। তার মানে বলতে পারি এখানে এই অ্যাঙ্গেলটা R1, এই অ্যাঙ্গেলটা R2, আর এটা তো আমাদের O আছে। তার মানে বলতে পারি R1 প্লাস R2 প্লাস O ইকুয়াল টু 180, এই কথাটা লেখা যায় এখানে। তাহলে এইটাকে আমি এই জিনিসটা লিখতে পারি যে R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল O কত লিখতে পারি, 180 লিখতে পারি তো? আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস বলতে পারি এখানে, আরেকটা আমি এখানে কাজ করছি, আরেকটা আমি চতুর্ভুজ এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে, আরে বাবু, সেই চতুর্ভুজটা হচ্ছে আমাদের এইটা। তো এই চতুর্ভুজের কি হয়, চতুর্ভুজের চারটে অ্যাঙ্গেলের সাম কত হয়, 360 হয়। কিন্তু এখানে আমি আর একটা জিনিসও বলবো, খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে এই যে MEO, এটা কি, এটা একটা লম্ব, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হয় 90, এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও হবে 90। সিমিলার ওয়েতে NFO, এটাও হচ্ছে একটা লম্ব, এটা যদি লম্ব হয় তার মানে এই অ্যাঙ্গেলটা হয় 90, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 হলে এর অপোজিট পোর্শনের এই অ্যাঙ্গেলটা সেটা হবে 90। তার মানে দেখা যাচ্ছে যে এই যে চতুর্ভুজটা আমি এখানে দেখালাম মানে হচ্ছে AE, এই যে AEOF এই চতুর্ভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ AEO এই অ্যাঙ্গেলটা আর AFO এই দুটো অ্যাঙ্গেলের আলাদা আলাদা ভ্যালু হচ্ছে 90, দুজনের সাম কত 180। তার মানে বাকি যে দুটো পড়ে আছে তাদের সামও কত হবে 180 হবে। তার মানে কি বললাম এখানে আমি এটাই বললাম যে অ্যাঙ্গেল, এখানে আগে চতুর্ভুজটা আমি লিখে নিই, চতুর্ভুজটা হচ্ছে আমাদের AEOF, চতুর্ভুজ AEOF থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে অ্যাঙ্গেল AEO অ্যাঙ্গেল AFO দুটোর ভ্যালুই কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। দেয়ারফর আমরা এটা বলতে পারি যে বাকি যে দুটো অ্যাঙ্গেল আছে অর্থাৎ অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল O, এই দুটোর সাম কত হবে, এই দুটোর সাম হবে 180। এই দুটোর সাম কত হবে, দুটোর সাম হবে হচ্ছে 180। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুটোর সাম কত হবে 180 হবে, তাই তো? তাহলে এখান থেকে সব হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটা, এই কথাটা আমি কোন ত্রিভুজ থেকে লিখেছিলাম, ত্রিভুজের নামটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের কি আছে, EFO।
ট্রায়াঙ্গেল ইএফও থেকে আমি জিনিসটাকে লিখেছিলাম। যাই হোক, তো এই জিনিসটা বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ও এর ভ্যালু কত হচ্ছে 180। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল ও মানে কত বলা যায়, অ্যাঙ্গেল ও মানে বলা যায় যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এবার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা এই জায়গাতে বসিয়ে দেব। অর্থাৎ এখানে কি আছে, R1 প্লাস R2 প্লাস ও আছে, তার মানে প্লাস 180 মাইনাস অ্যাঙ্গেল এ, দ্যাট ইজ ইকুয়াল টু 180। তো 180 কেটে গেল, তার মানে বলা যেতে পারে R1 প্লাস R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। এবারে এই যে শর্তটা, এই শর্তটাকে আমি যদি এই ডেল্টা এর যে ভ্যালুটা আমরা আগে লিখেছিলাম এইখানে যদি আমি পুট করে দিই, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি যে I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ। এই যে জিনিসটা আমরা যদি এখানে লিখে দিতে পারি, ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর এটাই তো আমাদের প্রুফ করতে, মানে এই জিনিসটাই আমাদের এখানে দরকার, যে একটা প্রিজমের বিচ্যুতি কোণের সঙ্গে প্রতিসারক কোণের সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে এটাই যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এইটাই হচ্ছে আমাদের শর্ত, এইটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এইখানে আমি যে প্রুফটা করে দিয়েছি, এটা তো আমি নতুন করে করলাম প্রুফটা, এইখানে কিন্তু অন্য দাগ নাম্বার দিয়ে প্রুফটা করা আছে, তোমরা এটাও দেখতে পারো ওটাও দেখতে পারো, যাই দেখো না কেন অসুবিধা নেই, বাট কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে চ্যুতি কোণের ভ্যালুটা, মানে প্রিজমের ক্ষেত্রে যে চ্যুতি কোণের ভ্যালুটা, যে ফর্মুলাটা আমরা বার করলাম ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তো সেটা নির্ভর করে কার ওপরে, সেটা নির্ভর করে আপতন কোণের উপরে, প্রিজমের প্রতিসারক কোণের উপরে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের ওপরে। আর এখানে সর্বনিম্ন চ্যুতির শর্তটা কি, সর্বনিম্ন চ্যুতির শর্ত হচ্ছে যদি I1 আর I2 ভ্যালুটা সেম হয় এবং R1 আর R2 ভ্যালুটা সেম হয়, এক্ষেত্রে কী হবে, চ্যুতি সর্বনিম্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রিজমের ভেতর প্রতিসৃত রশ্মি প্রিজমের ভূমির সমান্তরাল হবে। আর ডেল্টা ম্যাক্সিমাম কখন হবে, ডেল্টা ম্যাক্সিমাম হবে যখন I1 এর ভ্যালুটা হবে 90। বোঝা গেল। তাহলে এই হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা একটু দেখে নাও। জাস্ট গ্রাফটা এরকম হয়, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ডেল্টা নেওয়া হয় অর্থাৎ বিচ্যুতি কোণ নেওয়া হয়, আর এক্স অ্যাক্সিস বরাবর আই নেওয়া হয়। ঠিক আছে, আর এই যে একদম লোয়েস্ট ভ্যালু যেটা বেরোলো, দিস ইজ ডেল্টা এম। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে I1 আর I2 ভ্যালুটা সেম এবং R1 এবং R2 ভ্যালুটা সেম। আর এই দুটো যদি সমান হয় তাহলে কী হবে, প্রিজমের ভেতর প্রতিসৃত রশ্মি প্রিজমের ভূমির সমান্তরালে যাবে। আর ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম হবে তখন যখন I1 এর ভ্যালুটা হবে 90। ঠিক আছে, এই হলো ব্যাপার। আজকে তাহলে এতটাই থাক, নেক্সট দিনকে আমরা হচ্ছে এই লেন্স সম্পর্কে পড়বো আর কি। ওকে, চলো টাটা।